লালবাগ মাদ্রাসা থেকে হেফাজতের আমির শাহ আল্লামা আহমদ শফি সাহেবকে কেন শাপলা চত্বরে যেতে দিলেন না, কেন সেই ঢাকেশ্বরী মন্দিরের সামনে থেকে শাহ আল্লামা আহমদ শফি সাহেবের গাড়ি ঘুরে আবার লালবাগ মাদ্রাসায় চলে গেল, সেই প্রশ্নের উত্তর তৎকালীন সময়ের ঢাকা মহানগরের দায়িত্বে যেই বিএনপির নেতাকর্মীরা ছিল তাদেরকে দিতে হবে। অনেকেই হেফাজত ইসলামের অরাজনৈতিক এই সংগঠনটাকে কেউ কোনো রাজনৈতিক দলের ক্ষমতায় থাকার এবং যাওয়ার হাতিয়ার বানাইতে চাচ্ছেন। স্পষ্ট মনে রাখবেন, হেফাজত ইসলাম অরাজনৈতিক থাকতে দেন। আপনাদের এমপি মন্ত্রী হওয়ার জন্য হেফাজতকে হাতিয়ার বানাবেন না, তাহলে দেশের জনগণ আপনাদেরও দাঁত ভাঙ্গা জবাব দিতে বাধ্য হবে। হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোন রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। এনসিপির আহ্বায়ক নাহিদ ভাই আছেন, ওনার দলের 6 জন এমপি আছেন। আমরা বলবো আপনাদের ওলামা অ্যালায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরাও সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজত ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে। আপনারা সংসদেও শাপলা চত্বর, 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজত ইসলামের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। গত 13 বছর আমরা বিচার চাইব তো দূরের কথা, নিজেদেরকে স্বাধীনভাবে কথা বলার সময়টুকু সুযোগটুকু আমরা পাই নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি মনে করি শাপলা চত্বরের রক্তের স্পৃহা নিয়েই জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে এসছে। আমরা বিচার তো পাইনি, বরঞ্চ আমাদেরকে ধরে নিয়ে 2021-এ ডিবি কার্যালয়ে মৃত্যুর ক্রসফায়ারের ভয় দেখিয়ে মুচলে কেন হয়েছিল, একে 164 করানো হয়েছে। শাপলা চত্বরে কেউ মারা যায় নাই। আমার আপন চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলাম, আমার জিম্মাদারি ছিল বাবুবাজার ব্রিজ। বাবুবাজার থেকে শাপলা চত্বরে যাওয়ার পথে গুলিস্তান গুলাবশা বাজারের নিকটে যুবলীগ, ছাত্রলীগ এবং পুলিশ লীগের কর্মীরা অতর্কিত হামলা করে আমার মিছিলের সামনে থেকে আমার চাচাতো ভাই হাফেজ আমিরুল ইসলামকে মেরে অজ্ঞান করে লাশের সাথে ঢাকা মেডিকেলে পাঠায়। আমি 2 জন শহীদের জানাজা পড়েছি, 3 জনের জানাজা পড়েছি। একজন আমার ভাই আমিরুল ইসলাম, আরেকজন কুমিল্লার মাওলানা মাহমুদুল হাসান, যার লাশটা শাপলা চত্বরের স্টেজের সামনে ছিল। 4টা লাশ আমরা 2টো পেয়েছিলাম, আর 2টো লাশ আমরা পাইনি। 7 তারিখ বিজিবি থেকে আমার কাছে একজন ফোন করে বলে, ভাই বিজিবির মধ্যে 3 ট্রাক লাশ আছে। বললাম আপনার নাম্বারটা সাংবাদিকদেরকে দেই। বললো আমার চাকরিটা খাবেন না। আমি কিছু সাংবাদিকদেরকে নাম্বার দিয়েছিলাম, তারা বিজিবিতে গিয়েছে, তাদেরকে প্রবেশ করতে দেয়া হয় নাই। পরবর্তীতে এই লাশগুলো কোথায় গুম করেছে আমরাও জানি না। কয়েক মাস পর আমরা জানতে পারলাম বাড্ডাতে ময়লার স্তূপের মধ্যে কঙ্কাল মাথার খুলি পাওয়া যায়, বিভিন্ন স্থানে মাথার খুলি পাওয়া গেছে। অন্তর্বর্তী সরকার এসছেন, ডক্টর ইউনূস সাহেবের নিকট আমাদের প্রত্যাশা ছিল যে শাপলা চত্বর, 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের বিপ্লবের সমস্ত শহীদদের বিচার আমরা পাব। কিন্তু তত দূরের কথা তো পাইনি, বরঞ্চ আমাদের হাদি ভাইয়ের লাশটাকে সামনে নিয়ে সেদিন আমাদের ডক্টর প্রফেসর ইউনূস সাহেব বিচার করবেন বলে এই কথাটুকু উচ্চারণ করতে সাহস পান নাই। আমরা জিজ্ঞাসা করতে চাই ডক্টর ইউনূস সাহেবকে, আজকে ক্ষমতা নেই, এর পেছনে কি কারিশমা আছে এটা আপনি উত্থাপন করুন, জাতির সামনে প্রকাশ করা আপনার দরকার। আজকে আমাদের এনসিপির আহ্বায়ক নাহিদ ভাই আছেন, ওনার দলের 6 জন এমপি আছেন। আমরা বলবো আপনাদের ওলামা অ্যালায়েন্সের মাধ্যমে বিচার চাইবেন, ভালো কথা, আমরাও সহযোগিতা করব। আপনাদের কাছে হেফাজত ইসলাম সহ বাংলাদেশের 30 লক্ষ ওলামায়ে কেরামের প্রাণের দাবি থাকবে। আপনারা সংসদেও শাপলা চত্বর, 21-এর মোদী বিরোধী আন্দোলন এবং জুলাই আগস্টের সমস্ত শাহাদাতের রক্তের বিচারের দাবি উত্থাপন করে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবেন। বাংলার সমস্ত তৌহিদি জনতা, যুব সমাজ, আলেম সমাজ, হেফাজত ইসলামের নেতাকর্মীরা আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আমরা শাপলা চত্বরের গণহত্যার বিচার, এই দাবিকে আমরা আর কোনো প্রান্তিক পর্যায়ে রাখতে চাই না, বরং নাগরিক হয়ে ওঠার
যে লড়াই সংগ্রামে আমরা 2013 থেকে অবতীর্ণ হয়েছি, সেই লড়াই সংগ্রামকে পূর্ণতা দিতে হলে আমাদের প্রত্যেকটা নাগরিককে শাপলার গণহত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। আজকের এই আয়োজনে শ্রদ্ধার সাথে স্মরণ করছি যাদের নেতৃত্বে বাংলার মুসলমানরা, তৌহিদি জনতা, ইসলাম প্রিয় জনতা আল্লাহর রসুলের শান এবং সম্মান রক্ষার্থে 2013-তে শাপলা চত্বরে একত্রিত হয়েছিল। সেই মহাপুরুষ, কালের মহাপুরুষ, হেফাজতের সাবেক আমির শাহ আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে আমরা আজকের এই সমাবেশ থেকে স্মরণ করছি। আমরা আরও গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি ছায়ার মতো দাঁড়িয়েছিলেন শাপলা চত্বরে। যখন আমাদের সেই দিন অবস্থান ছিল বাবুবাজার ব্রিজের সামনে, সকাল থেকে ফজরের পর থেকে আমরা দলে দলে যখন মিছিল নিয়ে শাপলা চত্বরের দিকে যাচ্ছিলাম, তখন রাস্তার মোড়ে মোড়ে হাসিনার গুন্ডা বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে, রামদা নিয়ে আমাদেরকে জবাই করার জন্য দাঁড়িয়েছিল। আমাদের মিছিলটা যখন বাইতুল মোকাররমের সামনে দিয়ে যাচ্ছিল, তখন আমাদের ছত্রভঙ্গ করার জন্য হাসিনার পুলিশ বাহিনী এলো পাথারে আমাদের দিকে গুলি ছড়েছিল। আমার ঠিক পাশে দাঁড়িয়ে একজন, যারা একসাথে আমরা যারা দাঁড়িয়েছিলাম, যখন আমরা উল্টো দিকে অন্য রাস্তা দিয়ে আসার জন্য দৌড় দেই, আমার ঠিক পাশে এক ভাইয়ের গায়ে গুলি লেগে সে সেখানেই লুটিয়ে পড়ে। তো খুব কাছ থেকে আমরা সেদিন মৃত্যুকে দেখেছি। আমরা যখন শাপলা চত্বরে একত্রিত হয়েছিলাম, সেই বিকেল বেলায় একের পর এক গলা কাটা লাশ আসতে থাকে এবং সেই লাশ দেখে আমাদের অনেক ভাইরা, অনেক নেতৃবৃন্দ তখন সেখানে সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে। কিন্তু সেই মুহূর্তেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই মহাপুরুষ যিনি আমাদেরকে শাপলা চত্বর ছেড়ে যান নাই, সে হেফাজতের সাবেক মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাই। তিনি সেদিন আহত হয়েছিলেন। তিনি আমাদের উপর ছায়ার মতো হয়ে দাঁড়িয়েছিলেন। কিন্তু একটা সময় যখন আমরা সেখানে অবস্থান করার মতো পরিস্থিতি নাই, তখন তিনি বলেছিলেন, আমরা যতটা নিরাপত্তাহীনতার মধ্যে আজকে এখানে অবস্থান করছি, আমি যদি আমার নেতা কর্মীদেরকে এখান থেকে ছেড়ে দেই, তাহলে নিরাপদে যে তারা বাসায় যেতে পারবে সেই নিশ্চয়তা আমি দিতে পারি না। অতএব আজকের রাতটা আমাকে এখানে অবস্থান করতে দিতে হবে। তিনি আমাদেরকে জিকির করতে বলেন। আমরা সেদিন শুকনো চিরামুড়ি এবং তসবি নিয়ে সেখানে অবস্থান করছিলাম। কোনো রাজনৈতিক উচ্চাবিলাস হেফাজতের নেতাকর্মীদের ছিল না। সেই ঘটনায় বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল তার দায় এই ঘটনার সাথে জড়িত। কোনো রাজনৈতিক দল তার দায় এড়াতে পারে না। সেই দিন এই ঘটনায় যদি আমরা সেটাকে রাজনৈতিক লেন্সেও দেখি, সেই অবস্থানের কারণে যারা হেফাজতের নিরীহ মাদ্রাসার ছাত্র এবং মুসল্লিদের উপর যারা রাজনৈতিক উচ্চাভিলাষ চরিতার্থ করতে চেয়েছিল, তারা সেই দিন রাত্রে, আমরা জানি কারা আমাদের মিত্র ছিল, কারা আমাদের শত্রু ছিল, কিন্তু যারা মিত্রর বেশে আমাদের সাথে যে আন্দোলনকে 1 মাসের ব্যবধানে আল্লামা শফির ডাকে 50 লক্ষ লোক দুইবার ঢাকায় শাপলা চত্বরে, একবার 6 এপ্রিলে, আরেকবার 5 মেতে একত্রিত হয়েছিল। অতএব ইসলাম বিদ্বেষী যেই ভূমিকায় আওয়ামী লীগ সরকার, হাসিনার ফ্যাসিস্ট সরকার অবতীর্ণ হয়েছিল, সেটার বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল, তাদের সাথে যেই রাজনৈতিক শক্তিরা ছিল, তারা যদি সেদিন ফ্যাসিস্টের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করতে পারত, তাহলে 2013 সাল থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত এই গোলামির জিন্দেগি বাঙালি জাতিকে বরণ করতে হতো না। আমরা আজকের এই সমাবেশ থেকে সুস্পষ্ট ভাষায় বলছি, হেফাজতকে এবং হেফাজতের নেতাকর্মী সহ আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদেরকে কোন রাজনৈতিক উচ্চাভিলাষের জন্য আর ব্যবহার করা যাবে না। আমরা মাদ্রাসার ছাত্ররা, আমরা মূলধারার রাজনীতি করতে জানি। আমরা 24-এ দেখিয়ে দিয়েছি যে এই 24-এর আন্দোলনে ঢাকার প্রতিটা প্রবেশদ্বারে 2013 সালের শাপলা চত্বরে যেমনি ভাবে আমরা দাঁড়িয়ে গিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে 24-এর আন্দোলনেও আমরা প্রতিটা প্রবেশদ্বারে দাঁড়িয়ে গিয়েছিলাম বলেই 24-এর গণ অভ্যুত্থান সফল হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে মাদ্রাসা ছাত্রদের ইতিহাসকে অস্বীকার করা যাবে না। এই 24-এর গণ অভ্যুত্থানে শতাধিক মাদ্রাসা ছাত্র শহীদের নজরানা দিয়ে এই গণ অভ্যুত্থানকে সফল করেছে। অতএব আমরা আজকে আমাদের নাগরিক অধিকার বুঝে নিতে এসেছি। আজকে আমরা আমাদের রাজনৈতিক হিস্সা বুঝে নিতে এসেছি। এই ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের ব্যানারে আজকে আমরা আমাদের দাবি জানাচ্ছি বিধায় এইটা মনে করবার কোনো কারণ নাই যে এই দাবি শুধুমাত্র নিছকই ওলামায়ে কেরামের দাবি। আজকে সুস্পষ্ট ভাষায় বারবার আমরা এই কথাটি উচ্চারণ করেছি, যতদিন না পর্যন্ত
এই বাংলাদেশে শাপলা চত্বরের এই গণহত্যার বিচার নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত এই দাবিকে গণমানুষের দাবিতে পরিণত করতে যত প্রকার উদ্যোগ গ্রহণ করা লাগে ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই রাজনৈতিক পদক্ষেপ এবং কর্মসূচি নিয়ে এগিয়ে যাবে ইনশাআল্লাহ।